শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। হেমেন্দ্র কুমার রায় 1888 খ্রিস্টাব্দে কলকাতার পাথুরিয়াঘাটা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধিকা প্রসাদ রায়। 1903 খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয়। মূলত এর ভেতর দিয়ে সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটেছিল। তখনকার বিখ্যাত ভারতী এবং মৌচাক পত্রিকার লেখক গোষ্ঠীতে তিনি নিযুক্ত ছিলেন। বেশ কয়েকটি পত্রিকার সম্পাদনাও করেছেন তিনি। চলচ্চিত্রের সমালোচক হিসেবে হেমেন্দ্র কুমার রায়ের বেশ খ্যাতি ছিল। চলচ্চিত্র জগতেও প্রবেশ করেন কাহিনীকার হিসেবে। গীতিকার হিসেবেও তার পরিচিতি ছিল। তিনি প্রায় 1000-এরও বেশি গান রচনা করেছেন। হেমেন্দ্র কুমার তৎকালীন বিভিন্ন পত্রপত্রিকায় গল্প, কবিতা, উপন্যাস, প্রতিবেদন ইত্যাদি লিখেছেন। তার রচিত গ্রন্থের সংখ্যা প্রায় 80টি। তাঁর সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত গোয়েন্দা ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র হিসেবে সমাদৃত হয়েছিল। তার বেশ কিছু গল্প চলচ্চিত্রায়িত হয়েছিল। এর ভেতরে ছিল যখের ধন, জিঘাংসা, 150 খোকার কাণ্ড ইত্যাদি। আজ গল্প স্বল্পে শুনবেন হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত মানিক সিরিজের কাহিনী পলাতক চায়ের পেয়ালা। গল্প পাঠে রাজীব, অরিজিৎ, উজ্জ্বল, সুদীপ্ত ও সোমক। শুরু হচ্ছে গল্প পলাতক চায়ের পেয়ালা। একটা তদন্ত সেরে মানিকের সঙ্গে বাড়ি ফিরছিল জয়ন্ত। হঠাৎ রাস্তার ধারের একখানা বাড়ির একতলার জানলা থেকে আত্মপ্রকাশ করলে ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সুপরিচিত মুখখানি ও তাঁর দোদুল্যমান ভুঁড়ি। বলি, ও জয়ন্ত, বলি এদিকে কি একবার পদচালনা করবে ভায়া? কিঞ্চিত সমস্যায় পড়ে গিয়েছি যে। এসো এসো এসো, বাড়ির ভেতরে এসো, সব বলছি। এসো 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 এসো। একতলার যে ঘরের ভেতরে তারা প্রবেশ করলে বোধহয় সেটা বৈঠকখানা। একটা গোল টেবিলের ওপরে রয়েছে চায়ের পেয়ালা এবং টোস্ট ও একোজ প্রভৃতির পাত্র। জয়ন্ত বললে, ব্যাপার কি? এখানে বসে এত বেলায় প্রাতরাশ সারছেন যে? সুন্দরবাবু বললেন, এই এতক্ষণ ফুরসুত হয়নি ভায়া, কিন্তু কিন্তু তোমরা জানোই তো যে চাটা না খেলে আমার আবার বুদ্ধি খোলে না। তাই পাড়ার একটা দোকান থেকে ও কিঞ্চিত ভক্ষ আর পানীয় আনাতে বাধ্য হয়েছি। তো তোমাদের জন্য আনাবো নাকি? হ্যাঁ? না 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 না, নিশ্চয়ই নয়। একদিনে 2 বার প্রাতরাশ আমার ধাতে সহ্য হয় না। ও আচ্ছা, তাহলে তাহলে তোমরা বসে বসে শোনো আর আমি খেতে খেতে বলি, কেমন? জয়ন্ত ও মানিক আসন গ্রহণ করার পর সুন্দরবাবু বললেন, গৌরচন্দ্রিকা না করে খুব সংক্ষেপেই ব্যাপারটা বলি। শোনো, এসেছি এখানে একটা চুরির মামলায়, বুঝলে হে। কিন্তু সন্দেহ হচ্ছে পিছনে অন্য কোনো রহস্য থাকতে পারে, বুঝলে হে। এই বাড়িখানার মালিক হচ্ছেন পরিতোষ রায় চৌধুরী, বুঝলে, হরিপুরের জমিদার। তো বেশিরভাগ সময় মফস্বলী থাকেন, তো কাজের তাগিদে মাঝে মাঝে কলকাতায় আসেন আর কি। তো এবারে একখানা বাগান কেনার জন্য তার কলকাতায় আবির্ভাব হয়েছিল। বাগানখানা আজই কেনার কথা, তাই কাল তিনি ব্যাংক থেকে 10,000 টাকার নোট আনিয়ে নিজের শোয়ার ঘরের আলমারির ভেতরে রেখে দিয়েছিলেন। এবার সেই টাকা চুরি হয়ে গিয়েছে। আচ্ছা, কেমন করে? তা কেউ জানে না, বুঝলে হে। তো পরিতোষবাবু কি বলেন? তার আর কিছুই বলার শক্তি নেই, কারণ কাল রাত্রেই তার মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু? আমারও মনে জেগেছে এই জিজ্ঞাসা, বুঝলে, কিন্তু লাশের কোথাও সন্দেহজনক কোনো চিহ্নই নেই। পরিতোষবাবুর পারিবারিক চিকিৎসক হচ্ছেন বিখ্যাত ডাক্তার SN সিংহ। তো তার মতে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার দরুন পরিতোষবাবুর মৃত্যু হয়েছে।
এই মানে কিছুকাল থেকেই নাকি বুকের অসুখে ভুগছিলেন তিনি। কাল সন্ধ্যাতেও তিনি নাকি বুকের ভেতর অস্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন, বুঝলে। এই কথাটা আপনাকে কে বলল? কেন, মুরারিবাবু। তিনি কে? পরিতোষবাবুর প্রতিবেশী। তিনিও আগে ডাক্তারি করতেন, এখন ওই ব্যবসা ছেড়ে দিয়েছেন। রাস্তার ওপারেই সামনের ওই বাড়িখানা, ওখানেই তিনি থাকেন। সবশেষে তিনি কাল জীবিত অবস্থায় পরিতোষবাবুকে দেখে গিয়েছেন। মৃতদেহের সৎকার হয়ে গেছে? না, পরিতোষবাবু এবারে একলাই কলকাতায় এসেছেন। হরিপুরে তার পরিবারবর্গের কাছে খবর পাঠানো হয়েছে, তারা এখনো এসে পৌঁছননি। তো না পৌঁছলে তো সৎকারের প্রশ্নই নেই, বুঝলে কি না। আপনি সমস্যায় পড়েছেন বলছেন, কিন্তু আপনার সমস্যাটা কি? ব্যাপারটা বলছি। হ্যাঁ, একই রাতে পরিতোষবাবুর মৃত্যু আর টাকা চুরি কি তোমার কাছে একটু সন্দেহজনক নয়? অথচ মৃত্যুর জন্য সন্দেহ প্রকাশ করার উপায় নেই, কারণ এস.এন. সিংহের মতো বিখ্যাত ডাক্তার তিনি সার্টিফিকেট দিয়েছেন। তা না হলে লাশ আমি মর্গে পাঠাতে বাধ্য হতাম। আচ্ছা, চুরির কথাই হোক, আলমারিতে 10,000 টাকার নোট আছে, এই খবর কি আর কেউ জানতো? আর সন্তোষবাবু জানতেন। উনি হচ্ছেন পরিতোষবাবুর ম্যানেজার, এই বাড়িতেই থাকেন। টাকাটা তিনি ব্যাংক থেকে তুলে এনেছিলেন, বুঝলে। মুরারিবাবু কি বলেন? টাকার কথা তিনি নাকি কিছুই জানতেন না, তাই তো বলছেন। আচ্ছা, এই বাড়িতে আর কে কে থাকে? এই বাড়িতে ওই তো 2জন দারোয়ান, 2জন বেয়ারা, একজন পাচক, এই থাকে। রাত্রিরে পরিতোষবাবুর শোয়ার ঘরের দরজা সেটা কি ভেতর থেকে বন্ধ ছিল? না। মৃতদেহটাকে আমি একবার দেখতে পারি? অনায়াসে, চলো। মাঝারি আকারের ঘর, একদিকে একটা আলমারি, টাকা ছিল তার ভেতরেই, একদিকে একখানা পালঙ্ক, রাস্তার ধারের জানলার সামনে একটি ছোট টেবিল ও একখানা চেয়ার, মেঝেতে কার্পেটের উপরে পাতা একটি ছোট বিছানা। মৃতদেহ ছিল তার উপরেই। পরিতোষবাবুর বয়স 50-এর কাছাকাছি, দোহারা চেহারা, পরনে কেবল গেঞ্জি ও কাপড়। মুখ দেখলে মনে হয় তিনি যেন ঘুমোচ্ছেন। জয়ন্ত বেশ খানিকক্ষণ ধরে খুঁটিয়ে মৃতদেহটা পরীক্ষা করল। তারপর পকেট থেকে একখানা আতস কাঁচ বার করে মৃতদেহের বাম হাতের বুড়ো আঙুলের ওপরে রেখে কি দেখতে লাগলো। তারপর ফিরে বলল, সুন্দরবাবু, এই ক্ষত চিহ্নটা আপনি কি দেখেছেন? সুন্দরবাবু বললেন, ক্ষত চিহ্ন? হ্যাঁ, অত্যন্ত ছোট একটা ক্ষত, প্রায় অকিঞ্চিতকর বললেই চলে। বিশেষভাবে না দেখলে চোখেই পড়ে না। ভালো করে দেখে সুন্দরবাবু বললেন, একটা তুচ্ছ ব্যাপার, এ নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। জয়ন্ত বললে, পরিতোষবাবুর ম্যানেজার সন্তোষবাবু আর তার ওই প্রতিবেশী মুরারিবাবুকে আমি দু একটা কথা জিজ্ঞেস করতে চাই। তাঁরা দুজনেই ঘরের ভেতরে এসে দাঁড়ালেন। দুজনেরই অত্যন্ত সাধারণ চেহারা, বর্ণনা করবার মতো কিছুই নেই। জয়ন্ত বলল, আচ্ছা সন্তোষবাবু, পরিতোষবাবুর ওই বাঁ হাতের বুড়ো আঙুলটা, ওটা কেটে গিয়েছিল কি করে? সন্তোষবাবু বললেন, কাল সকালে পেন্সিল বাড়াতে গিয়ে কর্তার হাত সামান্য একটু ছড়ে যায়, মাত্র 2-1 ফোঁটা রক্ত পড়েছিল আর কি। কর্তা তা আমলেই আনেননি। মানিকবাবু বললেন, এ বিষয়ে আমি আরও 2-একটা কথা বলতে পারি। কাল সন্ধেবেলায় আমার সঙ্গে দাবা খেলতে খেলতে পরিতোষবাবু বললেন বুড়ো আঙুলটা একটু টন করছে। আমিও আগে ডাক্তারি করতুম, কোনো ক্ষতকেই অবহেলা করা উচিত নয় বলে আমি নিজের বাড়িতে গিয়ে লাইজলের শিশিটা নিয়ে আসি। তারপর খেলা শেষ হয়ে গেলে একটা চায়ের পেয়ালায় জল ভরে তাতে 10 ফোঁটা লাইজল ঢেলে পরিতোষবাবুকে বলি সেই জলে মাঝে মাঝে কাটা আঙুলটা ভিজিয়ে রাখতে। ঠিক সেই সময় পরিতোষবাবুর বুকের কাছে ব্যথা বোধ করেন। আমি তাকে শুয়ে পড়তে বলে বাড়ি ফিরে যাই। জয়ন্ত বললে, তাহলে কাল আপনি এই বাড়িতে 2বার এসেছিলেন? না, 3বার। 3বার? হ্যাঁ, আমি একটু রাতে আর একবার এসেছিলাম।
সন্তোষবাবু সে কথা জানেন। তো আবার এসেছিলেন কেন? পরিতোষবাবুর বুকের ব্যথাটা কেমন আছে জানবার জন্যে। কিন্তু ঘরে ঢুকে দেখলুম তিনি ঘুমিয়ে পড়েছেন। কাজেই তাকে না জাগিয়েই আবার ফিরে যাই। কথা শুনতে শুনতে জয়ন্ত ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালন করছিল। সে বললে, মুরারিবাবু, আপনি যখন তৃতীয়বার এই ঘরে আসেন, সেই লাইজলের কাপটা কোথায় ছিল? ওই টেবিলটার ওপরে। কিন্তু সেটা তো এখন আর ঘরের কোথাও দেখতে পাচ্ছি না। মুরারিবাবু হতভম্বের মতো বললেন, আমি কেমন করে বলবো? না, বলছি যে সন্তোষবাবু কি কাপটাকে সরিয়ে রেখেছেন? সন্তোষবাবু দৃঢ় স্বরে মাথা নেড়ে বললেন, নিশ্চয়ই নয়। সুন্দরবাবু বললেন, পেয়ালাটা কি তাহলে জ্যান্ত হয়ে ঘরের ভেতর থেকে সরে পড়লো? হ্যাঁ। জয়ন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, সুন্দরবাবু, বাড়ির ভেতরে একটু খুঁজে দেখুন যে কাপটা কোথাও লুকিয়ে টুকিয়ে আছে কিনা। সেই কিন্তু যত নষ্টের মূল। হ্যাঁ, আমি একটু ততক্ষণ বাইরেটা ঘুরে আসছি। বলেই সে হন হন করে বেরিয়ে গেল। খানিকক্ষণ পরে ফিরে এসে জয়ন্ত আবার একতলার বৈঠকখানায় ঢুকে একজন পাহারাওয়ালাকে ডেকে বললে, সুন্দরবাবু আর মানিকবাবুকে সেলাম দাও। মিনিট খানেক পরে সুন্দরবাবু এসে বললেন, জয়ন্ত, বাড়ির কোথাও চায়ের পেয়ালাটা খুঁজে পাওয়া গেল না জয়ন্ত। জয়ন্ত মুখ টিপে হাসতে হাসতে বললে, পাবেন না তো আমি জানি সুন্দরবাবু, এইটা না খুব সহজ একটা মামলা, বুঝেছেন? অপরাধী বোকা আর অপরাধটাও কাঁচা। অবশ্য সে খুন আর চুরি দুই করেছে। হ্যাঁ, কি বলছো হে? মৃতদেহের ওই ক্ষতচিহ্ন আর কাপটা অদৃশ্য হওয়া, এই দুটো শুনেই আমার মন আসল সূত্রটা খুঁজে পেয়েছিল। আমার মনে সন্দেহ লাগলো যে ওই কাপে নিশ্চয়ই লাইজলের বদলে এমন কোনো মারাত্মক পদার্থ ছিল যেটা আর কারোর জানার কথা নয়। তাই সেটা সরিয়ে ফেলা হয়েছে। আর সেটা সরাবার সুযোগ পেয়েছিলেন একমাত্র মুরারিবাবুই, কারণ তিনি বারবার এখানে আনাগোনা করেছিলেন। আসবার সময় দেখেছিলাম যে পাড়ায় একটাই মাত্র ওষুধের দোকান রয়েছে। সেখানে গিয়ে খবরও নিয়েছি যে কাল সন্ধ্যের সময় মুরারি সেখান থেকে দুটো জিনিস কিনেছে, সায়ানাইড অফ পটাশিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। খানিকটা জলের সঙ্গে সায়ানাইড অফ পটাশিয়াম গুলে নিয়ে আর একটুখানি ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দিলেই সেটা পরিণত হবে একটা মারাত্মক প্রুসিক অ্যাসিডে। মনুষ্য দেহের অতি তুচ্ছ আচরও তার সংস্পর্শে এলে মাত্র 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু অনিবার্য। আর মুরারি নিশ্চয়ই কোনোভাবে জানতে পেরেছিল যে আলমারির মধ্যে 10,000 টাকার অস্তিত্ব। সেটা খুব সম্ভবত পরিতোষবাবুর মুখেই। তো সুন্দরবাবু, একটা বড় মামলা নিয়ে আমি এখন বড্ড ব্যস্ত, বুঝেছেন? আপাতত এটাই আমার আর কিছু করার নেই, বাকি তদন্তটা আপনি সেরে ফেলুন। চলো মানিক, চলো। পরদিন টেলিফোনের আওয়াজ ধরে জয়ন্ত শুনতে পেলে সুন্দরবাবু বিপুল উল্লাসে বলছেন, আরে জয়ন্ত, সঠিক তোমার আন্দাজ একেবারে সঠিক। আরে মুরারি অপরাধ স্বীকার করেছে। তুমি ধন্য জয়ন্ত, তুমি ধন্য, ধন্য তুমি। আজ গল্প স্বল্পে শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প পলাতক চায়ের পেয়ালা। গল্পে বিভিন্ন চরিত্রে যাদের কণ্ঠ শুনতে পেলাম: গল্পকথক রাজীব, জয়ন্ত, অরিজিৎ, মুরারিবাবু, উজ্জ্বল, সন্তোষবাবু, সুদীপ্ত ও সুন্দরবাবু, সোমক। সম্পাদনা ও আবহ রাজীব। সমগ্র পরিকল্পনা শুভদা।